নতুন করে একটি চমৎকার রিপোর্ট সামনে এসেছে। এতদিন পর্যন্ত আমরা ইরানের ক্ষেপণাস্ত্র বা আত্মঘাতী ড্রোনের যে সক্ষমতা শুনেছি সেটির প্রমাণের রিপোর্ট। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের এক রিপোর্টে জানানো হয়েছে যে মধ্যপ্রাচ্যের 8টি দেশে থাকা কমপক্ষে 20টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে 2000-এরও বেশি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ছুড়েছে ইরান। ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ভালনারেবল করে তুলেছে এবং সেখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার নতুন তথ্য বের হয়ে এসেছে। বন্ধুরা, এই ইরান হামলার মাধ্যমে মূলত মধ্যপ্রাচ্যব্যাপী মার্কিন সামরিক অবস্থানগুলোকে অনিশ্চিত করে তুলেছে। আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মার্কিন মূল্যায়ন এবং মধ্যপ্রাচ্যে এই সামরিক ঘাঁটিতে ইরানের কৌশলগত হামলার মাধ্যমে নতুন যে তথ্য সামনে আসছে, যেটি পেছনে আপনারা হয়তো জেনেছেন কিন্তু এত ব্রডলি বা ওয়াইডলি এখনও পর্যন্ত আপনারা জানতে পারেননি বা দেখতে পারেননি। সেই ব্যাপারে আপনাদের সামনে শেয়ার করব। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আসলে ইরানের ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন সক্ষমতা যতটুকুন আপনারা জানেন তার চেয়ে আরও বেশি, এবং সেই বেশি ব্যাপারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। এই সামগ্রিক ব্যাপারগুলো বড় ধরনের একটি প্রশ্ন তুলে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশের বাইরে অবস্থিত ওভারসিজ বেজগুলোর জন্য কিভাবে প্রোটেকশন করবে বা কিভাবে ইরানের হামলা থেকে এগুলোকে রক্ষা করবে। বন্ধুরা, সেখানকার মিলিটারি ফ্যাসিলিটিস থেকে শুরু করে নিজেদের পার্সোনাল রক্ষার ক্ষেত্রে এক প্রকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে আমার বিশ্লেষণে আমি মনে করি। সুতরাং ভবিষ্যতে যুদ্ধ ব্যবস্থা, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান এবং ইরানের প্রতিনিয়ত আগ্রাসন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন বলতে পারি, ইরানের প্রতিনিয়ত প্রতিরোধ বলবো আমি এখানে, কারণ হামলাটি প্রথমে চালিয়েছে আমেরিকা, আর সেক্ষেত্রে প্রতিরোধের পাশাপাশি প্রতি আক্রমণ করেছে ইরান। আর সেই প্রতি আক্রমণেই মূলত মধ্যপ্রাচ্যে থাকা 8টি দেশের 20টি ঘাঁটি এক প্রকার আলু ভর্তা হয়ে গেছে। বন্ধুরা, তার ক্ষয়ক্ষতির মাত্রা আসলে আকাশ ছোঁয়া, এবং যেটি তারা প্রকাশ করে আসলে এটি চরম বাস্তবতা কিনা এবং এর বাইরে বা ভেতরে কিছু আছে কিনা এখনও পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি। আপনারা জানেন, যুদ্ধ ব্যবস্থায় প্রতিপক্ষ প্রোপাগান্ডা চালায়, যারা ক্ষতির মধ্যে পড়ে তারাও লুকিয়ে রাখে। যেমন ইসরায়েলের অভ্যন্তরে যখন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিভিন্ন সময় ইরান, তার মাধ্যমে ইসরায়েল পরিপূর্ণভাবে সেখানে আপনার সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে, অর্থাৎ ইসরায়েল বিশ্বকে তার ক্ষত দেখাতে চায় না। আর এর মাধ্যমেই তারা প্রমাণ করতে চায় যে ইরানের সব ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনগুলোকে তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে তারা জনগণের আস্থা ধরে রাখতে চায়, অর্থাৎ প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র উন্মোচনে তাদের বড় ধরনের আপত্তি থাকে। বিশ্বকে তারা যে মিথের উপর রেখেছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কঠিন বা এতটাই কম্প্যাক্ট, সেখানে পাখিও প্রবেশ করতে পারে না, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। ইরান যখন এখানে হামলা চালিয়েছে, মুহুর্মুহুর আক্রমণের মাধ্যমে 12টা বেজে গেছে এখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম থেকে শুরু করে তাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার। আর এভাবেই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র যেটি বলছে ধ্বংসযজ্ঞের মাত্রা তার চেয়ে কয়েক গুণ বেশি হতে পারে, সে ব্যাপারে আমার এমনই মনে হয়। বিশ্ববিখ্যাত পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর এই মধ্যপ্রাচ্যব্যাপী যে সকল সামরিক বেস, এমনকি জর্ডানের অভ্যন্তর পর্যন্ত যে সকল সামরিক বেস রয়েছে, সেখানে প্রায় 2000-এর মতো ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ছুড়েছে ইরান। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এই মিলিটারি ফ্যাসিলিটিসগুলোকেই টার্গেটে রূপান্তরিত করে মধ্যপ্রাচ্যের এই সকল আক্রমণাত্মক অবস্থানগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার একটি পরিকল্পনা নিয়েছিল তারা। ইরান মনে করেছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই বেসগুলো ব্যবহার করে এই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করছে। সুতরাং তাদের অভ্যন্তরে হামলা কমাতে হলে বা পাল্টা আক্রমণ চালাতে হলে মূলত এই বেসগুলো হয়ে ওঠে ইরানের জন্য এক মুখ্য টার্গেট। আর এই টার্গেটকে তারা খুব ভালোভাবেই একেবারে পেনিট্রেট করতে সক্ষম হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে তা হচ্ছে এই যুদ্ধে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের হামলায় প্রায় 42টির মতো যুদ্ধ বিমান হারিয়েছে। বিভিন্নভাবে এই যুদ্ধ বিমানগুলো ধ্বংস হয়ে গেছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কনসার্নেবল হয়ে এসেছে জর্ডানের সর্বশেষ হামলাটি। বন্ধুরা, জর্ডানের অভ্যন্তরে ইরান যে বিধ্বংসী হামলা চালিয়েছিল, সেখানে শোনা যায় অ্যাটাক হেলিকপ্টার থেকে শুরু করে MQ-9 রিপারের হ্যাঙ্গারও ধ্বংস হয়ে গেছে। এবং জর্ডানের সামরিক যে ক্ষয়ক্ষতির পরিমাণ বা মিলিটারি বেস বা অ্যাসেটের যে ক্ষয়ক্ষতির পরিমাণ, আমার মনে হয় সেটি পরিপূর্ণভাবে এখনও পর্যন্ত আমাদের সামনে আসেনি। বন্ধুরা, সেখানে কয়েকজন সামরিক সার্ভিসম্যান মারা গেছে। এই হামলায় যে বিধ্বংসী আতঙ্ক ছড়িয়েছিল, মূলত আরেকটা হামলা তাদের কানের কাছ দিয়ে চলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প নিজেই এটি স্বীকার করেছেন।
তিনি বলেছেন, যখন যুদ্ধবিরতি চলছিল একটা হঠাৎ হামলা, মূলত সারপ্রাইজ হামলা চালায় ইরান। সেখানে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এমন ধরনের একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়, সেই হামলাটি ঠেকানোর জন্য 1 থেকে 2 মিনিট সময় পেয়েছিল মার্কিন সেনারা। এটি যদি কোনোভাবে ফসকে যেত তাহলে পুরো বেজই সম্ভবত আলু ভর্তা বা ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারত, এবং সেখানে ক্যাজুয়ালিটিসের মাত্রা যে কোন পর্যায়ে পৌঁছাতো এটি ধারণারও বাইরে। সুতরাং এটি চরম ধরনের এক আতঙ্কের বিষয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের মতে, এই যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের আঘাতে মধ্যপ্রাচ্যে থাকা 8টি দেশের 20, বিশেষ করে 20টি সেনাঘাঁটিতে যে হামলা হয়েছে তাতে শুধুমাত্র সামরিক ফ্যাসিলিটিসের ক্ষয়ক্ষতির পরিমাণ $13 বিলিয়ন। বন্ধুরা, এই $13 বিলিয়ন শুধুমাত্র এই বেসগুলোতে মিলিটারি অ্যাসেটের ধ্বংস, আর আপনার যে সকল সৈন্য মারা গেছে এবং ইনজুর্ড হয়েছে তার কথা তো বাদই দিলাম। এবং এই ব্যাপারগুলোই যে সর্বশেষ পরিসংখ্যান এটিও বলার অপেক্ষা রাখে না। এটিও সর্বশেষ পরিসংখ্যান, আমার মনে হয় এর বাইরেও আরও কিছু থাকে বা থাকতে পারে। অর্থাৎ প্রতিনিয়ত নতুন নতুন তথ্য এসে যোগ হলে এই ক্ষয়ক্ষতির মাত্রা আমার বক্তব্য মতে আরও বাড়তে পারে। বিভিন্ন মাধ্যমে যেটি আপাতত দৃষ্টিতে জানা যাচ্ছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, যুদ্ধ করতে এসে মূলত ফকির হওয়ার দশা। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী, প্রভাবশালী, মিলিটারি দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ 1 নম্বর এই দেশটি মধ্যম মানের একটি সামরিক শক্তিকে পরাজিত করতে এসে এখন মধ্যপ্রাচ্য থেকে নিজেই মূলত লেজ গুটিয়ে পালান ছাড়ার কোনো উপায় নাই, এটি এখন মনে হচ্ছে। এখন এখানে ন্যূনতম হরমুজ প্রণালী নিয়ে যে ব্যাঘাত ঘটেছে, জ্বালানি তেল আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, আর কিছু চাই না, শুধু হরমুজটা ছেড়ে দে, এই এখন আবদার বা দাবি দেওয়া। যাই হোক, 42টি যুদ্ধ বিমান ধ্বংস, $13 বিলিয়ন অ্যাসেট বা মিলিটারি অ্যাসেট ধ্বংস, $1.2 বিলিয়ন রাডার সিস্টেমকে উড়িয়ে দেওয়া, বন্ধুরা বাহরাইনে অবস্থিত 5ম নৌঘাঁটিকে মূলত একেবারে ডেস্ট্রয় করে দেওয়া। এর পাশাপাশি আরও যে সকল বিষয়গুলো সামনে আসবে ভবিষ্যতে আমরা হয়তো জানতে পারবো কিছু, হয়তো কিছু জানতে পারবো না। কুয়েতের অভ্যন্তরে দুর্ধর্ষ অভিযান রয়েছে ইরানের। এই সকল বিষয়গুলো আন্তর্জাতিক গণমাধ্যমে আসে না, শুধুমাত্র নিজেদের গণমাধ্যম দিয়ে তারা এমনভাবে বিশ্বকে বোঝাতে চায় তারা জিতে গেছে পরিপূর্ণভাবে। এখন আর সেটি হচ্ছে না। বিভিন্ন তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে এখন আর কিছু আপনার মুখে কুলু পেটে রাখা যায় না। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় তাই মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে যে সম্মান নিয়ে ফিরতে হলে তাদেরকে আপাতত এখানে কিছুই অর্জন না করে ফিরতে হবে। আর যদি অল আউট যুদ্ধে যায়, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ধরনের সমস্যা যেটি পতিত হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করবে এখন। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা এই মুহূর্তে পতিত হয়েছে তাদের সমরাস্ত্রের ঘাটতি। এই মুহূর্তে যদি চীন তাইওয়ান আক্রমণ করে অথবা রাশিয়া ন্যাটোভুক্ত বা পার্শ্ববর্তী যে সকল দেশগুলো রয়েছে সেখানে আক্রমণ পরিচালনা করে, মার্কিন যুক্তরাষ্ট্র পরিপূর্ণভাবে এখানে ঠেকানোর কোনো অস্ত্র তাদের কাছে এই মুহূর্তে অবশিষ্ট নাই। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে যদি উৎপাদনে ফিরতে না পারে তাদের দেশ, তাহলে ইরান যুদ্ধে এসে মূলত তারা সমরাস্ত্র খুইয়ে এখন কর্পূর্যশূন্য অবস্থায় এসে পড়েছে। তাদের অস্ত্র উৎপাদন সক্ষমতা রয়েছে, কিন্তু কিছু কিছু অস্ত্র রয়েছে যেগুলো দিয়ে আপনি আসলে বিচার করতে পারবেন না, দ্রুততম সময়ে আপনি 1-2 দিনে নির্মাণ করে ফেলবেন। এখনও পর্যন্ত প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেমগুলো নির্মাণ করতে প্রচুর সময় লাগে, অর্থ লাগে, হাই সফিস্টিকেটেড প্রযুক্তি লাগে। এই সকল সমরাস্ত্রগুলো রাতারাতি নির্মাণ করা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ এক্সব্যান্ড রাডার সিস্টেম এবং প্যাট্রিয়ট রাডার সিস্টেমগুলো আপনি ইচ্ছা করলেই বানাতে পারবেন না রাতারাতি, এর জন্য সময় প্রয়োজন। তাই যত দ্রুত সম্ভব এখান থেকে যেতে পারবে তত দ্রুতই মূলত আমেরিকার জন্য মঙ্গল বলে আমার কাছে মনে হচ্ছে। আর সেই চেষ্টাই করছেন মিস্টার ভ্লাদিমির পুতিন, ধন্যবাদ। আর সেই চেষ্টাই করছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প, ধন্যবাদ সকলকে।